সকালে মায়ের ব্যাগ থেকে কিভাবে 5,000 টাকা মেরে এনেছি তা কলেজের ক্যাম্পাসে বসে বান্ধবীদের বলছিলাম। সবাই দাঁত খিলিয়ে হাসছে। রুবি বলে উঠল, উচিত কাজ হয়েছে, এত বড় মেয়ের একটা হাত খরচ লাগে না। আমি বললাম, আজ রবিনের জন্মদিন, ওকে ট্রিট দেব। সবাই হেসে উঠতেই পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, তুমি প্রাইমারি স্কুলের ম্যাডাম আফসানা আন্টির মেয়ে আয়সা না? হ্যাঁ। কেন? তুমি যে টাকাটা মেরে এনেছো সেটা আন্টি কাল আমার মায়ের থেকে ধার নিয়েছে। আমার মাও পাশের বাসার আন্টির কাছে গিয়ে আধা ঘন্টা বসে থাকার পর ধার করে এনে দিয়েছে। তুমি যদি এখন এই টাকাটা খরচ করে ফেলো, আন্টিকে আবার ধার করতে হবে। আমার মায়ের টাকাটা আগামী মাসে তখন দেওয়া হবে না। আমাদের পাশের বাসার আন্টিটা খুব বাজে স্বভাবে, খুব খারাপ কথা বলবে। তাই বলছি, তুমি যদি বেশি খরচ না করো তাহলে আন্টিকে টাকাটা ফেরত দিয়ে দিও। তোমাদের ঘরে নাকি চাল নেই? কিছু মনে করো না। মেয়েটা এই কথা বলে ওর ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতেই আমি ভীষণ রকম লজ্জা পেলাম বান্ধবীদের সামনে। কেউ কিছু বলল না, সবাই মুখ টিপে হাসছে। আমি একটা অপ্রস্তুত হাসি দিয়ে ওদের সামনে থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তখন রবিন ওখানে আসতে আমি চলে যাচ্ছি দেখে ও যখন আমাকে ডাক দেয় তখন রুবি বলে উঠল, ও তোমার জন্য মায়ের কাছ থেকে টাকা মেরে এনেছে, বেচারি এখন ফেরত দিতে যাচ্ছে, বাসায় নাকি চাল নেই। এই বলে সবাই হেসে উঠতেই আমি ছুটে পালিয়ে এসে তাড়াতাড়ি রিকশায় উঠে গেলাম। রবিন কয়েকটা ডাক দিল, তবে আমি শুনলাম না। আমি আমার জামার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, গত সপ্তাহে মাকে সায়স্তা করতে অনলাইন থেকে 1,500 টাকা দামে 3টা ড্রেস অর্ডার করি। ক্যাশ অন ডেলিভারি দেবো বলেছিলাম। ওরা ড্রেস নিয়ে এলে আমি ড্রেস নিয়ে দরজা বন্ধ করে দিই, তাই মাকে 4,500 টাকা দিতে হয়। তার জন্য হয়তো এই ধার। এইটা মনে হতেই জামাটা যেন সূচের মতন ফুটতে লাগলো। বাসায় গিয়ে দেখি মা এখনও স্কুলে যায়নি, মোবাইলে কথা বলছে। না না, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। আমি শিওর আমি ব্যাগেই রেখেছি। মা অন্য পাশ ফিরে মোবাইলে কথা বলছে, তাই আমি আস্তে করে মায়ের টেবিলে টাকাটা রাখতে গেলাম। তখন মা বলছে, না না, আমার ছেলে মেয়ে ওরা হাত দেবে না, এই শিক্ষা আমি দিইনি। আমার মেয়েটা একটু জেদি আর কি, আসলে কিছুই তো দেওয়া হয় না ওদের, সামান্য কিছু হাত খরচ দিই, তাই আর কি। তাই বলি কখনো ব্যাগে হাত দেবে না। ওদিক থেকে কি বলছে শোনা যাচ্ছে না। মা আবার বলে উঠল, আজ তো ডাল আর ডিম দুটো রান্না করলাম, কাল কি খাবে ওরা সেটাই ভাবছি। এখনও বেতন হতে আরও 10 দিন বাকি, কিভাবে যে চলবে। কোনো দামি মাছ তো দিতে পারি না, দুটো ডাল ভাতও যদি দিতে না পারি। মেয়েটা তো অন্তত একটা ডিম না পেলে ভাত মুখেই তোলে না। আমি দরজার পাশে দাঁড়িয়ে মায়ের কথাগুলো শুনে কান্না করছিলাম। ভাইয়াকে দেখে তাড়াতাড়ি চোখ মুছতেই ভাইয়া বলল, তুই নিয়েছিস টাকা? আমি মাথা নেড়ে সাই দিতেই ও আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। বলল, আর কখনো এই কাজ করিস না, মা খুব কষ্ট পাবে। ভাইয়া আমার হাত থেকে টাকাগুলো পকেটে নিয়ে একটা 500 টাকার নোট দিয়ে সব মিলিয়ে মায়ের ব্যাগের পাশে রাখলো। মোবাইল রেখে মা পাশ ফিরতেই ভাইয়াকে দেখে বলল, কী রে, পেয়েছিস তুহিন? ভাইয়া একগাল হেসে বলল, হ্যাঁ পেয়েছি। কোথায় রাখো আর কোথায় খুঁজে বেড়াও? মা একটা দীর্ঘশ্বাস ফেলে টাকাটা হাতে নিয়ে ভাইয়ার দেওয়া নতুন 500 টাকাটা দেখে সন্দেহের চোখে বলল, কাল তো কোনো নতুন টাকা ছিল না, কোথায় পেলি টাকা তুই? এইখানেই তো ছিল। মা খানিকক্ষণ ভাইয়ার দিকে তাকিয়ে বুঝতে পারল ভাইয়া মিথ্যা বলছে। আমি দরজার বাইরেই ছিলাম। মা রুম থেকে বের হতেই আমাকে দেখে। সবটা বুঝতে পেরে এমন করে মাথা নেড়ে বলল, তুই এখন চুরিও করছিস? ভাইয়া মাঝখানে এসে বলল, বাদ দাও না মা,
ও তো ফেরত এনেছে, খরচ তো করেনি। মা তাও আমার গায়ে হাত তুলতে এলে ভাইয়া মাঝে এসে ধরে ফেলে। ভাইয়া বলল, আমি বলে দিয়েছি ও আর করবে না। তাও মা আমার গালে থাপ্পড় দিল। আমি চিৎকার করে উঠি, বেশ করেছি নিয়েছি, 50 টাকা হাত খরচ দাও, এতে কি হয়, তাই তো চুরি করেছি। আমার সব বান্ধবী কত খরচ করে, ওদের বাবা আছে তাই। আমার বাবা থাকলে নিশ্চয়ই আমাকেও দিত। তুমি যখন দিতে পারছো না তখন চুরিই তো করতে হবে। আমার কথাগুলো শুনে মা খাটে বসে পড়ল। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ভাবতে লাগলাম, থাপ্পড় দেওয়ার একটা শিক্ষা মাকে দিতেই হবে। আমাদের ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই কি? সারাদিন দরজা বন্ধ করে রাখলাম। রাতে মা ভাইয়া ভাত খাওয়ার জন্য ডাকছে। আমি ইচ্ছে করে কয়েকটা স্লিপিং পিল বিছানায় ফেলে রেখে ঘুমের ভান করে পড়ে রইলাম। মা একটা এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ঢুকলো। আমার ঘরে এই অবস্থা দেখে মা কান্না জুড়ে দিল। ভাইয়া এসে আমাকে ভালো করে খেয়াল করলো। আমি যে গভীর ঘুমে নেই সেটা ভাইয়া বুঝতে পেরে মাকে বলল, ওর কিছু হয়নি, তুমি যাও। ও আমাদের ভয় দেখাতে চাইছে শুধু। মা ভাইয়ার কথায় অবাক হলেও এতক্ষণের কান্না চেহারাটাকে শক্ত করে উঠে চলে গেল। ভাইয়া আমার পাশে এসে বসলো, বলল, উঠে পড়, না হলে মা আবার মারবে। আমি উঠে বসতেই ভাইয়া বলল, মা কেন বাবাকে ছেড়ে চলে এসেছে জানিস? কেন? আমি জানি না, কখনো তো বলনি, এতবার জিজ্ঞাসা করেছি। মা চলে এসেছে তোকে বাঁচাতে। আমি ভাইয়ার দিকে অবাক হয়ে তাকালাম। হ্যাঁ, আমার বয়স তখন 6 বছর যখন মা আমাকে জানালো আমার একটা বোন হবে। কিন্তু বাবা চাইতো না কোনো মেয়ে হোক, বলল মেয়ে লাগবে না, ছেলে লাগবে, মেয়েদের সারা জীবন শুধু দিয়ে যেতে হয়। এই নিয়ে রোজ ঝামেলা হলো। তুই হওয়ার আগে মা বাবার বিশাল বাড়ি ফেলে একা আমাকে নিয়ে বের হয়ে আসে। নানার বাড়িতেও অনেক পয়সাওয়ালা ছিল, কিন্তু মা কারোর সাহায্য নেয়নি। এত পড়াশোনা করেও প্রাইমারি স্কুলের চাকরি নিল আমাদের দেখতে। মা এখন যা ইনকাম করে তা দিয়ে আমরা খেয়ে পড়ে আরামে চলতাম। কিন্তু মা বড় অঙ্কের একটা টাকা সেভ করে রেখেছে শুধু ভালোভাবে যেন তোর বিয়েটা দিতে পারে, যাতে কেউ বলতে না পারে বাবা নেই তাই ভালো করে বিয়ে দেওয়া হয়নি। আর তুই সারাক্ষণ চেষ্টা করিস কিভাবে মাকে কষ্ট দিবি, তাই তোকে আজ জানালাম। না হলে মা আমাকে বলেছিল এই কথা যেন তোকে আমি না বলি। ভাইয়ার কথা শুনে আমি কান্না শুরু করে দিলাম। ভাইয়া আমার মাথায় হাত দিয়ে বলল, তোকে যে ভালোবাসবে তাকে তোর আর্থিক অবস্থা জেনেই ভালোবাসতে হবে। মিথ্যা দিয়ে সম্পর্ক চালানো যায় না। সে ছেলেকে তুই আজ হয়তো ভালো গিফট দিলি, কিন্তু পরে সে যখন আবার চাইবে তখন কি করবি? তুই জানলি কিভাবে? যেই মেয়েটা তোকে বলেছে টাকাটা ফেরত দিতে, ওর নাম মায়া। আমরা একজন আরেকজনকে ভালোবাসি আজ 4 বছর। সে জানে আমার আর্থিক অবস্থা, তাই আমাদের কোনো দামি চাওয়া পাওয়া নেই। আজ অবধি ওকে গোলাপ ছাড়া কোনো উপহার আমি দিইনি, কিন্তু ও এতেই খুশি, কারণ ও আমার আর্থিক অবস্থা জেনেই ভালোবেসেছে। তুইও তোর অবস্থা জানাবি। যখন দেখবি সে মেনে নিয়ে ভালোবেসেছে তখন তার হাত ধরবি। আমি মাথা নেড়ে সায় দিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। সত্যি, এখনও অনেক পরিবারের সন্তানরা তাদের মা বাবা আর্থিকভাবে অবস্থাটা বুঝতে চায় না, অন্যদের মতো চলতে চায়। এতে করে মা বাবাকে বিভিন্ন কষ্ট দিয়ে কথা বলে, তাই বলার আগে একবার ভাবা উচিত। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।